স্বাগত দেশ সন্ধ্যায়, সাথে আছি আমি মুক্তা মাহমুদ। আব্বু, তুমি কান্না করতেছো যে? ঠিক ৮ বছর আগে কক্সবাজারের টেকনাফের সাবেক কাউন্সিলর পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার আগে তার মেয়ে বাবাকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছিলেন, যা নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। আজ ৮ বছর পর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আর দেশ সন্ধ্যায় আজকে আমরা এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের আজকের আয়োজন কাউন্সিলর একরামুল হত্যার বিচার কবে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আলোচক হিসেবে নূর খান লিটন, তিনি মানবাধিকার কর্মী। স্বাগত আপনাকে। আর আইনজীবী কাজী জাহিদুল ইকবাল, তিনি আমাদের সঙ্গে আছেন। বিষয় নিয়ে আমরা কথা বলবো। দুজনকেই স্বাগত। প্রথমে আমি নূর খান লিটন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2018 সালের 26 মে যখন এই ঘটনা ঘটেছে এবং আমরা একটা 14 মিনিট 22 সেকেন্ডের একটা অডিও ক্লিপ আমরা শুনতে পেয়েছি, সেখানে আমরা যেমনটা দেখেছি তার মেয়েদের সঙ্গে, একরামুল হক তার মেয়ের সঙ্গে কথা বলেছেন, তার স্ত্রী আয়েশা বেগম যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন সেই সময় তাদের সঙ্গে কথা বলেছেন। পুরো অডিওটাই কিন্তু আমরা শুনেছি। সব মিলে আপনার কাছে কি মনে হয় না এটা একটা ঠান্ডা মাথার খুন ছিল? এটা খুব স্পষ্ট যে শুধু ঠান্ডা মাথায় না, এটা একটা পরিকল্পিত, খুব প্ল্যান করে এই মার্ডারটা হয়। কারণ এই ঘটনার সম্ভবত 48 ঘন্টার মধ্যে আমি একরামের বাড়িতে যাই এই ঘটনার পর, এবং প্রথম এটা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পরিবার ঘটনাটা বর্ণনা করছিল এবং তারাই ওইটা এই ক্লিপিংসটা সাংবাদিকদের কাছে দেয়। কিন্তু সব সংবাদপত্র এটা তাৎক্ষণিকভাবে প্রচার করতে পারেনি, যেটা ডেইলি স্টার সাহসের সাথে প্রচার করেছিল। এবং প্রচার করার ফলে মানে সমস্ত মানুষের মনের ভিতর নাড়া দেয়, এত বীভৎস ঘটনা ঘটতে পারে। আমরা যে দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মীরা, সাংবাদিকরা নানানভাবে বলার চেষ্টা করেছি, মানবাধিকার কর্মীরা তো প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে বলেছে যে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে সারা বাংলাদেশে। কিন্তু দুর্ভাগ্যজনক, যখন যারাই ক্ষমতায় থাকেন না কেন, তারা এই বিষয়গুলি নিয়ে খুব বেশি গুরুত্ব দেন না। এটার থেকে যে আমরা এখন মুক্ত হয়েছি সেটাও বলার সুযোগ এখনো আসেনি। আমি কিন্তু বারবার রিপিট করলাম যে এখনো যেটার থেকে মুক্ত হয়েছি এটি বলার সুযোগ আসেনি, সেটি আরেকটা ব্যাখ্যায় যেতে হবে। একরামুল হকের যে ঘটনাটা, সেখানে সেই ঘটনা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা এখনো বিরাজ করছে। কেউ কেউ মনে করছেন, কারণ এই ঘটনার পর কিন্তু এই যে মামলা আইসিটিতে যে এসছে, এটা অনেক দিন আগে তার স্ত্রী সন্তানরা এসে কিন্তু অভিযোগটা দিয়ে গেছে, গত বছর 1 বছরের আগে। এবং আজকে সম্ভবত এইটিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগটা গ্রহণ করা হলো। এবং যেমন ধরেন একটা প্রচার আছে যে মাদক বিরোধী অভিযানে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। আবার আমরা যখন ওই সময় গিয়েছি তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার বাড়িটা যেখানে, তারা কিন্তু মোটামুটি প্রভাবশালী ফ্যামিলি। ওর ভাই কিন্তু এখনো কাউন্সিলর, ওর পরবর্তী, এবং তিনি 12 বছর যুবলীগের প্রেসিডেন্ট হিসাবে ওখানে 12 বছর দায়িত্ব পালন করেছে। এবং তার বিরুদ্ধে খুব বেশি যে কথা আছে এটা আমার কাছে মনে হয়নি, এবং অবস্থা সম্পন্নই ছিল। কিন্তু মানে রাতারাতি অর্থ উপার্জনের কোনো নমুনা কিন্তু আমরা দেখিনি। এবং যে ঘটনাটা হয়েছে ওই পাড়াতে কিন্তু খুব প্রভাবশালী একটা গোয়েন্দা সংস্থার অফিস ছিল, অফিস অথবা তাদের আবাসিক একটা ব্যবস্থা ছিল ওই পাড়াতে। এবং তাকে যখন নেওয়া হয় তখন কিন্তু একটা জমি দেখতে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে। এটা কিন্তু খেয়াল রেখেন, অন্যান্য ঘটনায় আমরা যেটা দেখি যে মাদক বিরোধী অভিযান চললে যেভাবে গ্রেপ্তার করা হয়, এই ক্ষেত্রে কিন্তু সেইভাবে করা হয়নি। এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং
এইখানে শুধু আমরা সামনে দেখছি র্যাব, কিন্তু এইটার সাথে সাথে তখন আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম ডিজিএফআই ইনভলভমেন্টের কথা তখনই আমরা শুনতে পেয়েছিলাম। এটা ইনভেস্টিগেশন হলে পুরা বিষয়টি আমার ধারণা যদি সত্যিকারের অর্থে সৎভাবে সাহসের সাথে এটা ইনভেস্টিগেশন করা, সব জিনিস বেরিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। একটা মানুষ মৃত্যুর পরেও কিন্তু তাকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। যেমন আমরা দেখেছি বিগত দিনে যে সমস্ত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, তাদের কোড আনকোড ক্রস ফায়ার তো অ্যাকচুয়াল হয় না, একপক্ষীয় গুলিতে মারা যায়, শুট করে মারে। এবং যখন হত্যা করা হয় তারপর তাদেরকে নানান বিশেষণ যোগ করে প্রচার করা হয়, মৃত মানুষটাকেও দুর্নামের ভাগিদার করা হয়, দুর্নাম যুক্ত করা হয় মৃত্যুর পরে। এই ঘটনাগুলি আমাদের রাষ্ট্রের এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বা যারা এই ধরনের অপরাধের সাথে বিগত দিনে যুক্ত ছিল, তাদের এই নাটকীয়ভাবে, একটা হচ্ছে নাটকীয়তা ঘটনার, আর একটা হচ্ছে মানে কলঙ্ক লেপন করা, যাতে সাধারণ মানুষের ভিতর প্রশ্ন না আসে, ক্ষোভ তৈরি না হয়। এরকম আপনারা দেখেছেন না এক সময় ক্রস ফায়ারের পর মিষ্টি, এবং সেটাও কিন্তু এক ধরনের নাটক ছিল, এটাও মনে রাখতে হবে। তারপরে দেখেন তো এই ব্যক্তিকে যখন নিয়ে যায়, সে যখন অনেকক্ষণ আসে না বাড়িতে, তখনই কিন্তু এই দিক থেকে ফোন যায়, ফোনটি সে অন করার সুযোগ পেয়েছে অথবা অটো কোনো কারণে অন হয়ে গেছে। হ্যাঁ, শেষ মুহূর্তে হচ্ছে অটো হয়েছে, কিন্তু তার বাকি সময় তার মেয়ের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেগুলো, এই কথাগুলির ভিতরে খুব স্পষ্ট ছিল যে বাবা তুমি কাঁদছো কেন, এবং খুব স্বাভাবিকভাবে সে তখন বুঝে ফেলছে যে তাকে মেরে ফেলবে অথবা সে অনেক বড় বিপদে পড়ে গেছে, যার জন্য সে কিন্তু কাঁদো কাঁদো গলায় কথা বলছিল, এবং তার মেয়ে ওই কথাটা জিজ্ঞেস করেছে। এবং পরবর্তীতে এই আপনার অডিও ক্লিপিংসটা যখন প্রকাশিত হলো, তারপরে কিন্তু মানুষের ভিতরে, এবং না তাকে শুট করার যে শব্দ, হ্যাঁ সেই শব্দ হলো, এবং তারপর একটা চিৎকারও হলো, তাতে পরিষ্কার যে ওই সময় ব্যাপারটা লাইভে ছিল, ব্যাপারটা এরকম। যদি ভিডিও অন থাকতো আমরা হয়তো ওইটাও দেখতে পারতাম। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মোবাইলটা অন, তো দেখেন এর মধ্য দিয়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মানুষের বিবেকে কিন্তু নাড়া দিয়েছে, মানুষ কিন্তু ক্ষোভে পেটে পড়েছে, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে রাষ্ট্র এই বিষয়টাকে নিয়ে তাৎক্ষণিক যে কাজগুলি করা দরকার ছিল সেগুলি করেন নাই। এবং রাষ্ট্রের কাছে একটা মানে নাগরিকের মৃত্যু রাষ্ট্রকে তার যথাযথ ভূমিকা পালন করতেও দেখি না। অর্থাৎ রাষ্ট্র তো এখানে মানে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে মানুষ, সেই মানুষগুলো হয়ে যায় চূড়ান্ত অর্থে আপনার এটাকে আমি কি দিয়ে বলবো, অমানুষ। নূর খান লিটন, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আমি একটু আইনজীবী জাহেদ ইকবাল আপনার কাছে জানতে চাই, যেটা নূর খান লিটন বলছিলেন যে এই যে তাকে যে হত্যা করা হলো এবং হত্যার যে ধোঁয়াশা, এখন তো একটা দীর্ঘ বিরাম, 8 বছর পেরিয়ে গেছে, এই ধোঁয়াশা থেকে ন্যায় বিচারটা আসলে কতটা সম্ভব আপনার কাছে পাওয়া? নূর খান লিটন ভাই যেখানে শেষ করলেন আমি ওইখান থেকে পিক করতে চাই। অর্থাৎ রাষ্ট্র ওই সময়ে যখন তার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তার নাগরিকের, প্রথম কথা হচ্ছে রাষ্ট্রকে নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, কারণ আমরা রাষ্ট্র গঠনই করেছি এই কারণে। সেইখানে রাষ্ট্র একটা ঘটনা ঘটার পরে, এবং সেই ঘটনা ঘটেছে তার বিভিন্ন বাহিনী এবং এজেন্সির ইনভলভমেন্টে, এটা দৃশ্যত বোঝা যাচ্ছে। সুতরাং রাষ্ট্রের খুবই সিরিয়াসলি দায়িত্ব ছিল যে তারা এটা রিভিল করে পারপিটেটরসদেরকে একদম স্ট্রেইট বিচারের অধীনে নিয়ে আসা। সেই কাজ তো রাষ্ট্র করেইনি, বরং এমন একটা আয়োজন করেছে যেন ওই লোকটাকে আরো মেলাইন করা যায় এবং এইটাকে ধামাচাপা দেওয়া যায়, যারা এই কাজ করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা, সবকিছুই সবকিছু রাষ্ট্র এখন এইরকম একটা প্রেক্ষাপটে আপনার প্রায় 8 বছর পার হয়েছে। এই 8 বছরে আপনার প্রচুর সংখ্যক এর যে সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, এগুলো টেম্পার্ড হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এইটা আপনার কিছু না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এবং এর মধ্যে আপনার সাক্ষী টেম্পারিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে, অনেক কিছুই হতে পারে, এটা একটা দীর্ঘ সময়। এবং যারা পারপিট্রেটরস তারা আমরা অনুমান করি যে খুবই ক্ষমতাশালী লোকজন বা ক্ষমতাশালী লোকজনের সঙ্গী বা এরকম। তো সেই ক্ষেত্রে এই আশঙ্কা তো নিশ্চিতভাবেই আছে যে যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি তথ্য প্রমাণ আসলে এত 8 বছর পরে পাওয়া যাবে কিনা। তারপরেও আমরা যেহেতু প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই হেতু আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, দাবি জানাতে চাই যে রাষ্ট্রকে একদম শক্তভাবে ন্যায়ত এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে খুঁজে বের করে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের সামনে সোপর্দ করতে হবে। এবং সেই সোপর্দ করার সময় যেন তারা কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে অথবা তথ্য প্রমাণের অভাবে বের হয়ে না যান, সেই জন্যে যথাযথ যে সকল তথ্য প্রমাণ এবং বিচারের জন্য যে সকল সাক্ষ্য প্রমাণ ইত্যাদি এগুলো সবই যেন তদন্তের সময় যথাযথভাবে সংগ্রহ করে আদালতের সামনে নেওয়া হয়। কারণ বিচার যখন হবে তখন কিন্তু আলটিমেটলি বিচার দুই পক্ষেরই, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো সুতরাং এমনভাবে মামলাটি উপস্থাপন করা উচিত হবে যাতে ন্যায় বিচার যথাযথভাবে প্রতিষ্ঠা লাভ করে। সেইটা এই 8 বছরের যে গ্যাপ, সেইখানে যে টেনশন ক্রিয়েট হয়েছে বা যে সন্দেহের যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটা থেকে যেন আমরা বের হয়ে যেতে পারি সেইভাবেই তদন্তটা করা উচিত হবে। এবং এটা মাথায় রেখে করা উচিত হবে যে এই সময়ের মধ্যে নানান রকম টেম্পারিং এই ব্যাপারটার মধ্যে হতে পারে, সেইগুলা সব দেখে করা উচিত হবে। এবং কোনোভাবেই যেন যারা পারপিট্রেটরস তাদেরই বিচার করা হয়, এটাতে আবার অন্য রকমভাবে অন্য কাউকেও আবার সংযুক্ত করে ফেলে অন্যভাবে কোনো হ্যারাসমেন্ট যেন তৈরি না হয়। উভয় পাশই আসলে এখন তদন্তকারী সংস্থা উচিত হবে যথাযথভাবে লক্ষ্য করা বা দেখা। জাহিদ ইকবাল, আমরা আবার ফিরব বিচার ব্যবস্থা নিয়ে শুনবার জন্য। আমি নূর খান লিটন আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়টা আপনি বলছিলেন যে একজন মানুষ যখন তাকে হত্যা করা হয় এভাবে নির্বিচারে, তাকে কোনো কি বলবো মানবতা বিরোধী অপরাধ করা হয় যার বিরুদ্ধে, সেই ব্যক্তি যখন মারা যান তিনি তো তার পক্ষে আর কথা বলতে পারেন না। এবং তার পরিবার, যদি আমরা একরামুল হককেও দেখি, তার স্ত্রী তাকে বলেছিল যে তার স্বামী নির্দোষ এবং তাকে হত্যা করা হয়েছে, এবং তাকে খুব তাড়াতাড়ি করে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায়, আপনি যেটা বলছিলেন পরিকল্পনা, তার স্ত্রীর অভিযোগও ছিল এমনটা। কিন্তু র্যাব যেটা বলেছে তার কথা পুরোপুরি অসত্য। এই ধরনের তথ্য যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সরকারের মানে কর্তৃপক্ষই বলবো, মানে রাষ্ট্রের পক্ষ থেকে, তখন আসলে ন্যায় বিচার সেই পরিবার পাবে কিনা? দেখেন, প্রথম হচ্ছে যেই সময়কালে ঘটনাটা ঘটেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে নির্বিচারে, এখন একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে সে তো আওয়ামী লীগ করতো, তাকে কেন ক্রস ফায়ার দিল, এই প্রশ্নটা আসতে পারে। আমাদের মনে রাখতে হবে যে ওই সময়কালে শুধুমাত্র যে বিরোধী দলকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে তা না, কখনো কখনো সরকারি দলের লোকরাও কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে নানাবিধ কারণে। একটা হচ্ছে দলের আভ্যন্তরীণ সমস্যা, আর একটা হচ্ছে ব্যক্তিগত লাভ লোকসানের জায়গা থেকে। এবং এমন একটা অবস্থা তৎকালীন সরকার তৈরি করেছিল, সেইটায় যে সমস্ত অফিসাররা র্যাবে বা ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করতেন এবং তারা এত ক্ষমতাবান ছিলেন যে তারা যা ইচ্ছা তাই করতে পারতেন, তাদের নিয়ে কোনো প্রশ্ন করা যেত না। এবং সেইটার আরেকটা কারণ হচ্ছে যে তৎকালীন সরকার তাদেরকে পুষত, কারণ তার ক্ষমতার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার ক্ষমতা যাতে নড়বড়ে না হয়ে যায় জনগণের কাছে, সেই জন্য তার দৃঢ়তার সাথে যাতে মোকাবেলা করতে পারে, সেই জন্য দেখবেন পুলিশের ভিতর একটা বিশেষ শ্রেণী তৈরি করেছিল, সেনাবাহিনীর মানে গোয়েন্দাদের ভিতর বিশেষ একটা গোষ্ঠী তৈরি করেছিল। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তো আসলে ওই মানে ওই একই ধাঁচের তৈরি করা এবং তাদের দিয়ে এই অঘটনগুলি ঘটাতো। ফলে এইখানে একরামুল হকের ঘটনাটা নিছক আমার কাছে মনে হয়নি যে এটা নিছক ড্রাগের রিলেটেড অথবা আরো বড় কিছু হতে পারে। এটা আসলে অনুসন্ধান তদন্তটা সুষ্ঠুভাবে করার এখনো সুযোগ আছে। 8 বছর কোনো বিষয় না, কারণ এই বিষয়টা নিয়ে
এত বড় একটা ঘটনা যে তখনকার যারাই যে অবস্থানে ছিল তারা কিন্তু কিছু অনুসন্ধান বা তদন্তের কাজ করে রাখার কথা। আমাদের দরকার হচ্ছে সেই কাজগুলোকে সামনে নিয়ে আসা। আমি যে কয়জনের নামে অভিযোগ দেখলাম, আমি অনেস্টলি বলতে চাই, যেটুক পত্রপত্রিকা আজকে দেখলাম, আমি কিন্তু এই নামগুলি মনে করতে পেরেছি। আমি শুধু এইটুক বললাম যে 8 বছর আগের হলো অনেক কথা তো তখন শুনেছি, ওই বাড়িতে যে আশেপাশে যে ওই পাশের যে গোয়েন্দা সংস্থার অফিস সবকিছু মিলে কক্সবাজার শহরের সাংবাদিক অন্যান্যদের সাথে মিশে, এবং র্যাবের তখন কারা দায়িত্বে ছিল, ওই যে গোয়েন্দা সংস্থার ওইটা কোন গোয়েন্দা সংস্থা ছিল, সেখানে কোন অফিসার দায়িত্বে ছিল, সব মোটামুটি জানা। এবং আমি দেখলাম যে ওই সময়কালের ওই মানুষ যারা সরাসরি এবং যারা উপরের দায়িত্বে ছিল তাদের নামগুলি কম বেশি আমি এখানে দেখলাম। আমরা এই নামগুলো নিয়ে এবং এদের বিচার আসলে কোন দিকে যাবে সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো। লিটন ভাই, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরবো, সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। আইনজীবী কাজী জাহেদ ইকবাল, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে নুর খান লিটন বলছিলেন যে যে নামগুলো এসেছে খুব পরিচিত নাম, এবং আমরা আজকে চার্জশিটে যে নামগুলো দেখলাম যে 11 জন, সেই 11 জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আছে, আছে স্বরাষ্ট্রমন্ত্রী, আছে সেই সময়ের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, আছেন সাবেক সংসদ সদস্য বদিউর রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, র্যাবের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, র্যাবের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ, আছেন র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন রাজন, র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিকুর রহমান ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের অর্থাৎ ডিজিএফের সাবেক সদস্য স্কোয়াড্রন লিডার নাজবুস সাকিব মাহমুদ। এই যে নামগুলো আমি বললাম, এবং এদের মধ্যে আমরা যদি দেখি 11 জনের মধ্যে 8 জনই পলাতক এবং বাকি 3 জন তারা গ্রেপ্তার আছেন। এই যে নামগুলো, এদের বিরুদ্ধে এই যে আমরা এখন যদি অভিযোগের মামলার মানে বিচার করতে যাই, তাদেরকে ফিরিয়ে আনা, বিচার ব্যবস্থা আসলে কিভাবে চলালে তাদের মানে তার ন্যায় বিচারটা পাবেন? দেখেন, প্রথম কথা হলো যে বিচারটা হতে হবে। আসামি পলাতক থাকুক অথবা যারা ধৃত আছেন তারা তো আছেন, বিচার প্রতিষ্ঠা হতে হবে। বিচার প্রতিষ্ঠা হলে যেটা হবে সেটা হলো যে যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে আনার জন্য লোকেট করে কোথায় কোন দেশে এখন পালিয়ে আছেন, যদি রায় হয়ে যায়, রায় হয়ে যাওয়ার পরে আপনার সেই দেশের সঙ্গে যোগাযোগ করে এক্সট্রাডিশনের চেষ্টা করা যেতে পারে। পুলিশের আপনার যে আমাদের আন্তর্জাতিক যে পুলিশি ব্যবস্থা আছে সেইটার মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা যেতে পারে ইন্টারপোলের মাধ্যমে, এবং সেই রেড অ্যালার্ট জারি করে বা ইন্টারপোলের হেল্প নিয়ে আপনার এদেরকে ফিরিয়ে আনা পসিবল, বা যে কান্ট্রিতে তারা আছে তাদের সঙ্গে আপনার রাষ্ট্র টু রাষ্ট্র নেগোসিয়েশনের মাধ্যমে আপনার এক্সট্রাডিশন চুক্তির ভিত্তিতে ফেরত নিয়ে আসা সম্ভব। সুতরাং যদি বিচারটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, আর একটা মনে রাখতে হবে যে আমাদের দেশের আইনগুলোতে ইন অ্যাবসেন্সিয়া বিচারের ব্যবস্থা আছে। ল পারমিট করে যে কেউ যদি পালিয়েও যান তাহলেও তার বিরুদ্ধে যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ইত্যাদি থাকে তাহলে তার বিচার করা যাবে, এবং সেই বিচারে তিনি দোষী সাব্যস্ত হলে শাস্তি হবে। শাস্তি হওয়ার পরে যখন তিনি স্বেচ্ছায় হাজির হবেন অথবা তাকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয় বা দেশের বাইরে থাকলে ফিরিয়ে আনা সম্ভব হয়, তখন থেকে এটা কার্যকর হওয়া শুরু হবে। এটা আমাদের আইনের অবস্থান। সুতরাং এই ক্ষেত্রে 8 জন যে এখানে উপস্থিত নেই, পালিয়ে আছেন, ওনাদের ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে। যারা আছেন তাদের উপস্থিতিতে বিচার হবে। বিচারে যে রেজাল্ট হয়, যদি শাস্তি হয় তাহলে শাস্তি হলে আপনার এটা পেন্ডিং থাকবে। যখন তারা আইনের আওতায় আসবেন স্বেচ্ছায় অথবা তাদেরকে যদি গ্রেপ্তার করে অথবা ফিরিয়ে আনা হয়, যেভাবেই আনা হোক, আনা হলে তখন তাদের এই শাস্তি কার্যকর হবে। সুতরাং
আপনার ওনাদের পালাতক থাকাটা আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা না। মানে বিচার কার্যকর করবার কার্যকর হওয়ার জন্য অপেক্ষমান থাকবে, কিন্তু আপনার শাস্তির যে ব্যাপারগুলা বা বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যে ব্যাপারগুলো সেগুলো সম্পন্ন হয়ে যেতে পারবে। সুতরাং আমার মত হলো এগুলা হয়ে যাওয়াই উচিত। তারপরে আপনার আলটিমেটলি ওনাদেরকে পাওয়া সাপেক্ষে সেটা কার্যকর করা যাবে। সেই ধরনের পরিস্থিতি পৃথিবীর যে সকল দেশে বিচার আচার হয় সব দেশেই এই ব্যাপারগুলো এরকম আছে। অনেক সময় আপনার আসামিরা পালিয়ে যায় বা পাওয়া যায় না, কিন্তু সেই জন্য তো বিচার আসলে থেমে থাকবে না। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি ধরেন, আইখম্যানের বিচার করতে তো দীর্ঘ সময় লেগেছে, তো পাওয়াই যাচ্ছিল না ভদ্রলোককে। মানে এরকম অনেক ঘটনাই পৃথিবীব্যাপী আছে। সুতরাং উচিত হলো বিচার সম্পন্ন করে ফেলা। না, এই পরিবারের আসলে একটা মনোপীড়ন আছে এবং তারা চাচ্ছেন যে এই বিচারটা যেন দ্রুত হয়। সেক্ষেত্রে আমি একটু পরে আপনার কাছে ফিরবো যে কিভাবে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা যায়, বিচারে কার্যকর করবার ক্ষেত্রে তাদেরকে কিভাবে মুখোমুখি করা যায়। তার আগে আমি আবার নূর খান লিটন আপনার কাছে ফিরতে চাই। আপনি যেটা বলছিলেন এবং যে নামগুলো আপনি আগেও শুনেছেন এবং সেই পরিবারের কাছে গিয়েছেন যখন, সেই নামগুলো শুনেছেন, এই নামগুলো নিশ্চয়ই অমূলক নয়। যখন সাবেক যদি বলি মানে আগের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কিন্তু র্যাবের অস্বীকার করার প্রবণতা ছিল এবং র্যাব অস্বীকার করেছে এই হত্যা, এবং তার বিরুদ্ধে মাদকের পুরোটাই বলেছে যে মাদক বিরোধী অভিযানের কারণে, এবং সে গডফাদার ছিল, এরকম একটা অভিযোগ তার কাছে দেওয়া হয়েছে। তাকে হত্যার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, বা রাজনৈতিক কারণে তাকে হত্যার খুব তাড়া ছিল কিনা আপনার কাছে? এই হত্যার যদি মোটিভ বলে আপনার মোটিভ কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, তার আগে আমি একটু অন্য বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই এটার সাথে লিঙ্ক করে। যেমন ধরেন এখানে যাদের নাম এসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে প্রাথমিকভাবে, আপনি দুইটা ভাগ করেন। একটা হচ্ছে ফিল্ড লেভেলে যারা এক্সিকিউট করেছে তারা, আর একটা হচ্ছে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি যাদের। যেমন ধরেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে পিএম তৎকালীন সে কি করে হলো। দেখেন এত বড় একটা ঘটনা ঘটার পর পিএম কে দায় এড়াইতে পারেন? কারণ উনি তো কোনো উদ্যোগ নেননি, উনি তো কোনো উদ্যোগ নেননি, আর ওনার অধীনের ঘটনাগুলি চেইনটা ওনার দিকেই যাবে। এখন প্রশ্ন আরেকটা আসতে পারে যে তাহলে কাদের সাহেব আসলো কি করে? আপনি খেয়াল করে দেখবেন কাদের সাহেবের দায়িত্ব ছিল কিন্তু কক্সবাজার এলাকায়, এবং তখনকার পত্র পত্রিকা দেখেন প্রতি 15 দিন 1 মাস পর পর উনি কক্সবাজার যেতেন, উনি বদির সাথে দেখা করতেন, উনি বদির সাথে চা সিঙ্গারা খেতেন রাস্তায় দোকান থেকে। এই ঘটনাগুলি তো তৎকালীন পত্র পত্রিকা আছে। আর ওই সময়কালের ভিতর প্রায় 300 আনুমানিক শব্দটা বললাম মানুষকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে ওই এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে। কিছু কিছু বিষয়ে হয়তো মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। প্রথমত এর কোনটাই ক্রস ফায়ার বলতে যেটা বোঝায় সেটা ছিল নাটকীয়ভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল প্রায় সব কয়টি। এবং আরেকটা জিনিস আমি যেটা বেশি গুরুত্ব দিচ্ছি, যে তাকে বাসার থেকে ডেকে নেওয়া হলো জমির কথা বলে। এবং দেখেন এই ঘটনার সাথে কিন্তু র্যাব ডিজিএফআই গোলায় ফেলছে। র্যাব এবং ডিজিএফআই বোথ অ্যাকিউজড। খেয়াল করে দেখেন, যদি শুধুমাত্র র্যাব ঘটনার সাথে যুক্ত থাকতো তাহলে তো ডিজিএফ এর মানুষদেরকে আসামি করার কথা না, সুপ্রিয়র রেসপন্সিবিলিটি তো ওখানে যাওয়ার কথা না। কেন গেল? তার মানে ডিজিএফ এর একটা ইনভলভমেন্ট। আমি আবারও বলি যে ওই একই এলাকায় তার যে বাউন্ডারি, সে কমিশনার ছিল, ওই এলাকাতেই কিন্তু ডিজিএফ এর অফিস ছিল। এবং একটা মতবিরোধের কথাও শোনা গেছে জমি এবং অন্যান্য বিষয় নিয়ে। সেরকম কোনো সম্ভাবনার জায়গা থাকতেও পারে মাদকের বাইরে, কারণ মাদকের সাথে তার এখন প্রবলেমটা হচ্ছে কি জানেন, মাদক দিয়ে যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যায়, মাদক দিয়ে যে কোনো মানুষকে মেরে ফেলা যায়, এরকম একটা পরিবেশ তখন তৈরি হয়েছিল। এবং আপনার মনে নাই বাংলাদেশের ঢাকা শহরে পুলিশ কাউকে ধরলে পকেটের ভিতর মাদক ঢুকাই দিত। এই যে ব্যাপারগুলি, তো এই জন্য এইটা আমি মনে করি ন্যায্যতার সাথে ইনভেস্টিগেশনটা হবে এবং এখানে মূল জিনিসটা বেরিয়ে আসবে। এবং রাষ্ট্র দেখেন কতটা অবহেলা করেছে, যে এত কিছুর পর, মানুষের এত প্রশ্নের পর রাষ্ট্রের তরফ থেকে কোনো জবাব নেই। খেয়াল করে দেখেন, জবাব দেননি তারা। এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির দায় কোনোভাবে এই মানুষগুলো এড়াইতে পারবেন না। এখন আসেন ফিল্ড লেভেলে যারা ছিলেন যুক্ত, তাদের কারো কারো নাম এখানে এসছে অলরেডি। এবং
সেইটার থেকে যদি আপনি উপরের দিকে যেতে থাকেন, সুপ্রিয়র রেসপন্সিবিলিটির জায়গাগুলি অনেক এসে গেছে, এবং এই দায়গুলি এরা এড়াইতে পারবে না, কারণ র্যাব যে ঘটনার সাথে যুক্ত সরাসরি, এটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নাই। আর এরপরে যেটা, যে গোয়েন্দা সংস্থা যারা জড়িত তারা কিন্তু ডেকে নিয়েছে, এবং সেই অফিসারদের নাম কিন্তু তখনই পাওয়া গেছে। সুতরাং এই জায়গা থেকে ওই দায় এড়ানোর সুযোগ নেই। দেখেন কত নির্মম ঘটনা। আমরা সম্ভবত, আমি প্রায় ওই বাড়িতে যেতাম, মানে ঘটনার পর আমি বা আইন সালিশের আমাদের সহকর্মীরা বিভিন্ন সময় তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতো, সাহায্য করার চেষ্টা করতো। আমি সর্বশেষ যেবার টেকনাফে ওদের বাড়িতে, সর্বশেষ না, প্রায় বছরখানিক পর যখন গেলাম, আমি যে দেখলাম ওই বাড়িতে ওই মেয়েদের ঘরে এবং দেয়ালে লেখন অনেক আকুতি মেয়েদের লেখা ছিল। পরবর্তীতে এটা প্রথম আলো ছবি সহ নিউজও করছে। সেই যে কষ্ট, সেই যে বেদনা। একটা জিনিস হচ্ছে, একজন পরিবারের বাবা, সে যদি সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে কিন্তু এই ধরনের আকুতি থাকার কথা না। তারপরে তার স্ত্রীরও এই ধরনের আকুতি থাকার কথা না। এবং নানান ঘাত প্রতিঘাতের পরে তার স্ত্রী কিন্তু অভিযোগটা দায়ের করেছে আইসিটিতে, অনেক ঘাত প্রতিঘাতের পরে। কারণ এইখানে একদিকে আমি আপনাকে খুব খোলামেলা বলি, তৎকালীন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিল, তারা তাদের ইজ্জতের কারণে মামলাটি যাতে না হয় সেই চেষ্টাটি করেছিল, তাকে নানাভাবে চেষ্টা করেছিলেন। 2 নম্বর হচ্ছে, আপনার মনে রাখতে হবে, তারই আর এক ভাই ওই এলাকায় কাউন্সিলর হয়েছে, সেও আওয়ামী লীগের পক্ষ থেকে, মানে দলের সাথেই যুক্ত। এবং এই একরামের কিন্তু ছেলে নেই, 2 মেয়ে। সব দিক বিবেচনা করে দেখেন যে তারপরও একরামের পরিবার যেভাবে এগিয়ে এসছে এবং এই অভিযোগটা করে গেছে, এইটা কিন্তু অনেক বড় দুঃসাহসের কাজ করেছে। এবং এইখানে রাষ্ট্র এবং সাধারণ নাগরিকদের এই পরিবারের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। কারণ ন্যায্যতা যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে জীবনেও এই কালচার থেকে বেরিয়ে আসতে পারবেন না। অর্থাৎ হত্যা গুমের যে কালচারটা গড়ে উঠছে আমাদের দেশে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না যদি কিনা ন্যায্যতা একটা বিচার না করতে পারেন। দেখেন, আবারও বলি, একটা বিচার করতে যে আমি 10টা অপরাধীকে শনাক্ত করতে যে ভুলক্রমে যাতে 11তম অপরাধীকে ভুলবশত যুক্ত না করি, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু কোনো অবস্থাতে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি যারা ছিল, যারা এটা অবহেলা করেছে, তাদেরকে রক্ষা করার কোনো সুযোগ নাই। একজন অপরাধী পার পেয়ে যেতেও পারে, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যাতে কোনোভাবে এটার সাথে যুক্ত না হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এটা মানে এই ধরনের সব মামলার ক্ষেত্রে একটা জিনিস তো সত্য, যে 8টি বছর এবং রাষ্ট্র দানবের চেহারা পেয়েছিল, একদম একেবারে দানবের চেহারা পেয়েছিল রাষ্ট্র। কতটা দানবের চেহারা চিন্তা করেন। সমস্ত মানুষের বুকের ভিতর যখন এই যে আব্বু তুমি কান্না করছো কেন, এটা নিয়ে যখন মানুষ কেঁদেছে, আমি অনেককে দেখেছি, তারপরও রাষ্ট্র, মানে ঘুম ভাঙেনি রাষ্ট্র তার নাগরিকের উপর দায়িত্ব পালন করা এবং অপরাধীদেরকে তখন তো শনাক্ত ছিল, বিচারের মুখোমুখি করতে করেনি একটি কারণেই, সেটা হচ্ছে তার ক্ষমতার যে মসনদে যাতে কোনো আচরণ না পড়ে। এর বাইরে আর কিছু বলার নাই। নুরখান লিটন, আবারও আপনার কাছে এ বিষয়ে শুনবো। এবং আরেকটা জিনিস বলি, অনেকে, এটা আমাদের বলতেই হবে, অনেকে যারা এই ধরনের অপরাধের সাথে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, অনেকেই এখন বলার চেষ্টা করছেন যে আমাদের উপায় ছিল না, বা সুপ্রিয়র রেসপন্সিবিলিটির কারণে আমাকে কেন দায়ী করা হচ্ছে। আসলে আপনার দায়ী তো হবেনি, আপনার অধীনস্থরাই এই ঘটনাগুলি ঘটিয়েছে, আপনি এই দায় মানে কোনোভাবে এড়াবেন কি করে? এই দায় এড়ানোর কোনো সুযোগ নাই, কারণ দানব হয়েছিলেন আপনারা, তখন কারো কথা আপনারা শুনতে চেষ্টা করেননি। এমনকি এই বিচারগুলি যাতে না হয়, আপনারা কোর্ট পর্যন্ত ভেঙে দিয়েছেন, বেঞ্চ ভেঙে দিয়েছেন, এবং নানা ফর্মুলায় আপনারা, দুর্ভাগ্যজনক হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ যে আদালত, সেই আদালতে গোয়েন্দাদের
তৎপরতা আমরা দেখেছি, নূর খান লিটন, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, যেটা অপরাধ। এ বিষয় নিয়ে আপনার কাছে আরও শুনবো বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। সে পর্যন্ত দেশ সন্ধ্যার সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমি একটু জাহেদ ইকবাল আপনার কাছে ফিরতে চাই। সে বিষয়টি নূর খান লিটন বলছিলেন যে এই যে মামলা এবং এই হত্যার পেছনে তদন্ত, সবকিছুর পেছনে একটা গাফিলতি, ধোঁয়াশা আছে। যারা এই গাফিলতি করেছেন বা ধোঁয়াশার তৈরি করেছেন সত্য একটা বিষয় থেকে, তাদের আসলে বিচারের মুখোমুখি আনার সুযোগ আছে কিনা এবং আনতে হবে কিনা? নিশ্চয়ই আছে। কারণ হলো, আপনি ধরেন যদি কেউ এইখানে আপনার টেম্পার করার চেষ্টা করে থাকেন, অথবা তথ্য গোপন করার চেষ্টা করে থাকেন, অথবা আলামত ধ্বংস করার চেষ্টা করে থাকেন, তাহলে তাদেরকে পেনাল কোডের আওতায় এই মামলার মধ্যেই বিচার করা সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। কারণ তারা আলটিমেটলি সহযোগী হিসাবে চিহ্নিত হবেন, সেটা একটা। আর একটা দিক হলো যে এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ হয়ে থাকেন বা তদন্তের সাথে সম্পৃক্ত কেউ হয়ে থাকেন, তাহলে তিনি তার ডিপার্টমেন্টাল যে প্রসিডিং আছে সেই প্রসিডিংয়ের মধ্যে যেয়ে পড়বেন। তার কারণ হলো ইচ্ছাকৃতভাবে তদন্তে গাফিলতি করা, ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করা ইত্যাদি, এগুলোর কোনো সুযোগই নেই। এবং সেটা যদি আপনার যদি সরকারের সঙ্গে, তদন্তের সঙ্গে, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কেউ হয়ে থাকেন, তাহলে তো উনি দুবার লায়াবল হবেন। একটা তো তার এই ধরনের কাজের জন্য এটা একটা ফৌজদারি অপরাধ, এবং একই সঙ্গে অপেশাদারিত্ব আচরণের জন্য তার বিভাগীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা। এবং উচিত হবে যারাই এই গত 8.5 বছর ধরে এই মামলাটির তদন্তের সঙ্গে বা এই বিষয়গুলির সঙ্গে, গাফিলতির সঙ্গে যারা জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করে অন্তত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা অন্তত নেওয়া দরকার। কারণ আপনাকে কিছু এক্সাম্পল সেট করতে হবে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের যে দায় তার জনগণ এবং নাগরিকের প্রতি আছে, সেইটাকে ফেইল করানোর জন্য যারা ভূমিকা রাখেন বা যারা এই ধরনের আচরণ করেন, তাদেরকে আপনি যদি লায়াবল না করেন বা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণের কোনো এক্সাম্পল সেট না করেন, তাহলে এটা তো চলতেই থাকবে। তো সুতরাং আমার মত হলো যে যেহেতু সুযোগ আছে, এটা তো আপনার এই গাফিলতির জন্য তো তাদেরকে লায়াবল করাই যায়। তো সুতরাং যেহেতু লায়াবল করা যায়, সুষ্ঠুভাবে তদন্ত করে, আমি তদন্ত বলতে এই মামলার তদন্ত শুধু বলিনি, যারা গাফিলতি করেছেন তাদের বিষয়ে আলাদা তদন্ত করে যে কেন এই 8.5 বছর ধরে এইটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া গেল না, রাষ্ট্র তার দায়িত্ব কেন পালন করতে পারলো না, কাদের গাফিলতি ছিল, এবং কারা, বিশেষ করে তদন্ত সংশ্লিষ্ট যারা ছিল, তারা কেন বসেছিলেন যথাযথ ব্যবস্থা না নিয়ে। সেইটার জন্যে আপনার একটা তদন্তের ব্যবস্থা করে, দরকার হলে কোর্ট অফ ইনকোয়ারি করে তাদেরকে লায়াবল করে রাষ্ট্রের সামনে একটা এক্সাম্পল সেট করা উচিত যে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আপনি যখন যাবেন, রাষ্ট্রের অংশ হিসাবেই আপনাকে দায়িত্ব পালন করতে হবে। কোনো দল, কোনো ব্যক্তি বা কারো দ্বারা বায়াস হয়ে আপনি আপনার দায়িত্ব অবহেলা করতে পারবেন না। যদি এই ধরনের এক্সাম্পল আমরা কিছু সেট করতে পারি, তাহলে ভবিষ্যতে যারা এই সব দায়িত্বগুলোর মধ্যে থাকবেন বা দায়িত্বের মধ্যে যারা আসবেন, তারা নিশ্চিতভাবেই সতর্ক থাকবেন যে তারা আইন অনুসারে তাদের যে কাজ করার কথা, তারা সেটাই করতে চাইবেন। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনের জন্য তাদের যে আচরণ করার কথা, তারা তখন সেটাই করতে চাইবেন। কারণ তখন তারা জানবেন আজ হোক কাল হোক, যদি এই ধরনের অন্যায়ের মধ্যে আমরা সম্পৃক্ত হই বা কোনো কোটারি, কোনো দল, কোনো ব্যক্তির দ্বারা বায়াস হয়ে যদি সত্য অপলাপ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের একসময় শাস্তির মুখোমুখি হতে হবে, সম্মানহানি হবে ইত্যাদি। সেই ধরনের এক্সাম্পল সেট করতে হবে রাষ্ট্রকে। নূর খান লিটন, আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্র অনেক ক্ষেত্রেই নীরব ছিল এবং তাদের পুরো বাংলাদেশ যখন সেই একটা শব্দে কেঁদেছে, তখন রাষ্ট্রের নীরবতা। তো সেই রাষ্ট্রের যে নীরবতা, সেই নীরবতা থেকে আপনার মনে হয়েছে যে এই যে নতুন যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর সেই নীরবতা কিছুটা হলেও ভাঙলো এবং ন্যায় বিচার সামনের দিকে আর এই বিচারটা ত্বরান্বিত হবে? দেখেন, রাষ্ট্রের নীরবতা কিন্তু আজকেই ভাঙে নাই। আপনি যদি খেয়াল করেন, এটা 5ই আগস্টের পরপরই ভেঙে গেছে, এবং ভেঙে গেছে বলেই কিন্তু আমরা এখন দেখি অনেক
বড় বড় মানে বিশেষ বিশেষ জায়গায় যারা পদায়িত ছিলেন, সেনা, গোয়েন্দা, পুলিশ, তারা এখন লেফট রাইট করতেছে না? তাদেরকে কি সুন্দরভাবে আদালতে উপস্থিত করতে হচ্ছে, মানে আদালতে অনেক কিছুর পরেও কিন্তু তাদেরকে আদালতের সামনে আসতে হয়েছে। এটা কিন্তু মানে আপনা আপনি গড়ে মানে এই ঘটনা হয়নি। এটার জন্য এই যে হাজার হাজার ছাত্র, শ্রমিক, যুবক আত্মোৎসর্গ করলেন এবং কত মানুষ পঙ্গু হয়েছেন, কত মানুষ দীর্ঘদিন জেল কারাবাস খেয়েছে, কত মিথ্যা মামলায়, সব কিছু মিলেই তো 5ই আগস্ট। এবং 5ই আগস্টের পরে এই যে আমরা একটা কমিশনে কাজ করেছি, আমরা নির্ভীক চিত্তে চেষ্টা করেছি সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, এবং এখনো যে কথাগুলি বলছি এটা কিন্তু মাথায় বিবেচনায় রেখে যে বিপদ হতে পারে, তারপরেও এই কথাগুলি বলবো, কারণ দেশটাকে আমাদের বাঁচাতে হবে। আপনি আদালতের প্রসঙ্গ আনছিলেন। হ্যাঁ, দেখেন এমন একটা সময় ছিল, নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আদালতে কার্যক্রম চলাকালীন সময় ফোন যেত, আদালত বন্ধ করে ফোন ধরতে হতো। আদালতের ভিতর বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থার লোকরা অ্যাপয়েন্ট করা ছিল যে অমুক আদালতে অমুক চেম্বারে। আপনি ভয়াবহ, আমরা যদি উচ্চ আদালতকে ওই সম্মানটুকু দিতে না পারি, অবশ্যই তো আগেই ভুলণ্ঠিত হয়েছে। একজন বিচারপতি, প্রধান বিচারপতিরে কিভাবে আমরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে দেশ থেকে বাইর করে দিলাম। এগুলি তো ধ্বংসটাই করেছে গত সরকার। যত বড় অপরাধ করুক না কেন একজন বিচারপতি, তার কিন্তু ফর্মুলা আছে, তার নিয়ম আছে, সেই নিয়মের ভিতর দিয়ে যেতে হবে। আপনি এমনভাবে প্রকাশ্যে অপদস্থ করে যা করলেন, এটা তো দেশের একটা মেরুদণ্ড ভেঙে দিলেন। যেটা আমাদের শেষ আশ্রয়স্থল ছিল, সেটাকে ধ্বংস করেছেন। এবং কতটা মানে বেপরোয়া ছিল তারা। আমি তো কোর্টের কথা শুনতাম মানুষের কাছে, ওনারা তো সরাসরি প্রত্যক্ষ করেছেন, অস্বীকার করুক, যে এজলাস থেকে নেমে যেতেন ফোন আসার খবর পেয়ে, এবং ওইখান থেকে নির্দেশনা দেওয়ার পরে এসে কোর্টে তারপর তিনি মানে অর্ডার পাস করতেন। বেঞ্চ ভেঙে দেওয়া হয়েছে বহুবার। এই ধরনের কেস যখন একটা বেঞ্চ দৃষ্টি দিচ্ছিল, কথা শুনছিল, পাট করে বেঞ্চ ভেঙে দেওয়া হয়। বেঞ্চ ভেঙে দেওয়া মানে কি জানেন? ওইটা আবার আরেক জায়গায় যেতে হবে, এবং এইভাবে সময় ক্ষেপণ করা এবং এটাকে পিছিয়ে দেওয়া। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের অনেক বড় বড় মানে আইনজীবীরাও ভেবাচাকা খেয়ে যেতেন যে কোন আদালতে গেলে তিনি কিছুটা মিনিমাম একটা রিমেডি পেতে পারেন। ওয়াই? এটা কেন তার চিন্তা করতে হবে? সব আদালতই তো রেসপন্স করার কথা একইভাবে। তার মানে দেশটাকে আমরা, আদালতকে আমরা কোথায় ধ্বংস করেছি এটা বুঝতে হবে। শুধু আদালত না, সব পেশা কিন্তু ধ্বংস হয়েছে। আপনি আইনজীবী বলেন, মানবাধিকার কর্মী বলেন, আপনি গোয়েন্দা সংস্থা বলেন, আপনি সাংবাদিক বলেন, আমরা তো গত কয়েকদিন ধরে এই ক্লিপিংস গুলি দেখলাম। ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা কি সুন্দর মধুর মধুর গান গেছেন প্রধানমন্ত্রীর সামনে, এবং 20 তারিখেও এই গান গেয়েছেন তারা। তাদের তো আমরা এখনো বিচারের আওতায় আনতে পারিনি, বা এই যে গণবিস্ফোরণ তাদের দিকে তো যায়নি। এবং এই যে সাংবাদিকরা যে দালালিগুলি করলো, যে উস্কানিগুলি দিল বিভিন্ন প্রেস কনফারেন্সে, তাদের লোম স্পর্শ তো এখনো করা হয়নি। বিচারের মুখোমুখি তো তারা এখনো সেভাবে হননি। তার মানে পুরো যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থাটা উঠে গেছিল, সেই আস্থাটা এখনো ফিরে নেই। আপনি বলছেন এখন আপনার এই দেশ গঠন করার জন্য, এই দেশকে রাইট ট্র্যাকে নেওয়ার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে। নূরখান লিটন, আপনার কাছে আরেকটু লোভহীন ভাবে, নূরখান লিটন, ক্ষমতার অপব্যবহার বাদ দিয়ে, তা না হলে একই দোষে আমাকেও আগামীকাল অভিযুক্ত হতে পারে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। নূরখান লিটন, আমরা এই বিরুদ্ধেও আসতে পারে। এই বিষয়টা নিয়ে আরো একটু কথা বলবো। আমি এর আগে একটু জাহিদ ইকবাল আপনার কাছে শুনতে চাই, যেটা আমি বলছিলাম যে যেহেতু 8 জনই পলাতক আছেন এবং 3 জন গ্রেপ্তার আছেন,
বিচার ব্যবস্থা ত্বরান্বিত করবার জন্য বা তাদের বিচারের মুখোমুখি করার জন্য, কারণ আমরা এর আগেও দেখেছি যে পলাতক যারা থাকেন তাদেরকে খুব মানে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানো সম্ভব খুব একটা নজির বাংলাদেশের নেই। তো সেই জায়গায় এইটি যেহেতু একদম চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড ছিল এবং এভিডেন্স একদম স্পষ্ট, তো সেই জায়গা থেকে আসলে কিভাবে এই বিচার ব্যবস্থাটাকে ত্বরান্বিত করা যায় একটু যদি আপনি বলতেন। বিচার আসলে ত্বরান্বিত সময়টা হচ্ছে হ্যাঁ, আমাদের এখানে একটা অসুবিধা আছে, যদিও এইটা তো আপনার বিশেষ আদালতে বিচার হচ্ছে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেক্ষেত্রে ওইখানে একটু দ্রুত বিচার হওয়াটাই সঙ্গত এবং সম্ভব। আর আমাদের জেনারেলি আমাদের এখানে যেটা হয় যে প্রচুর মামলার আধিক্য আছে, প্রচুর অভিযোগ পড়ে আছে যেগুলো তদন্তাধীন আছে ইত্যাদি, এইসব নানান কারণে এখানে বিচার বিলম্বিত হয়। এবং ডেফিনেটলি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিলম্বিত বিচার একটা বড় অসুবিধার জায়গা। এটা আমরা বহুদিন ধরে এই নিয়ে কথা বলছি এবং এই ব্যাপারটার দিকে নজর দেওয়ার জন্য সরকারকে বা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বহুবার এইগুলো নিয়ে অনেক কথা হয়। কিন্তু পার্টিকুলারলি এই মামলার ক্ষেত্রে এটা যেহেতু একটা বিশেষ আদালতে বিচার হচ্ছে, আমার মত হলো যে তদন্তের প্রক্রিয়াটা তথ্য উপাত্ত মোটামুটি জানাই আছে, আমাদের সবারই কম বেশি এটা আমরা তখনই বিভিন্নভাবে পত্রপত্রিকায় এসেছে। এবং 8 বছর তো আসলে এক অর্থে দীর্ঘ সময়, আবার অন্য অর্থে আপনার এত দীর্ঘ সময় নয় যে আপনার সেই লোকগুলোকে পাওয়া যাবে না বা সেই পরিবার যেভাবে ফাইট করেছে ফলে এই জিনিসগুলো আলটিমেটলি পাওয়া যাবে। সুতরাং উচিত হবে যে দ্রুত তদন্ত শেষ করে এইটা যাতে চার্জ ফ্রেম করে বিচারে নিয়ে আসা দ্রুতই, এবং বিচারে নিয়ে আসলে আমার ধারণা যেহেতু এটা একটা চাঞ্চল্যকর মামলা এবং যারা এটা সাক্ষী থাকবেন বা অন্য তথ্য প্রমাণ যেগুলো থাকবে সেগুলো দ্রুতই আদালতে উপস্থাপন করা সম্ভব হবে। উচিত হলো সতর্কভাবে প্রসিকিউশনের এই ব্যাপারটা যাতে ত্বরান্বিত হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া, এবং আমরা বিশ্বাস করি যে এটা দ্রুতই হবে। আপনাকে ধন্যবাদ। নূর খান লিটন, আপনাকে 1 মিনিটের মধ্যে আমি একটু শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই অভিযোগগুলো তাকে যেভাবে হত্যা করা হয়েছে মাদকের অভিযোগ এনে, তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে মাদকের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানগুলোকে আসলে এই হত্যাটা একটা মিসগাইড মানুষের মধ্যে তৈরি করে দিল কিনা বা অপব্যবহার হলো কিনা মাদক বিরোধী অভিযানে এভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে। 1 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন। আইনকে পাশ কাটিয়ে যে কোনো রকম এই ধরনের ঘটনা, সেটা কিন্তু আর একটা অপরাধ, এবং সেই অপরাধটা কিন্তু আইন ব্যবহার করে করছেন, তো এটা আরো বড় অপরাধ। 1 2 নম্বর হচ্ছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ন্যায্যত এখনো আমাদের যে পুলিশ বাহিনী আছেন বা এই যে আইসিটিতে যে টিম কাজ করছেন তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন অপরাধ এখনো কিন্তু উন্মোচিত হচ্ছে, অপরাধীদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং বিচার হচ্ছে, এবং আমাদের দেশেও আইসিটিতে এই বিচারগুলি আমি মনে করি সম্ভব এবং এটা চলমান থাকবে। এবং ন্যায্য বিচার প্রতিষ্ঠার জন্য এখন তো পৃথিবী অনেক আগায় গেছে, আপনি অনেক ধরনের বৈজ্ঞানিক অ্যাপারেটাস ব্যবহার করতে পারেন নানানভাবে, আমাদের সেদিকেই এগোতে হবে। ধন্যবাদ নূর খান লিটন, এবং ধন্যবাদ আইনজীবী কাজী জাহেদ ইকবাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা এগিয়ে নেবার জন্য। দর্শক, এই পর্যায়ে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত দেশ টিভির সঙ্গেই থাকুন।